এবার যে টপিকটা পড়তে হবে সেটা হলো প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট অনেকটাই বড়, তো এটা একটাতে হবে না, অনেকগুলো পার্টে আসবে, একটা পার্টে হবে না। তো প্রথমে পার্ট 1। তো প্রেসিডেন্ট, এই যে প্রেসিডেন্টের কথা সংবিধানে কোথায় লেখা আছে? তো সংবিধানের পার্ট 5 পঞ্চম ভাগ আর্টিকেল 52 থেকে 78 এই অংশে ইউনিয়ন এক্সিকিউটিভের সম্পর্কে বলা আছে। তো ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কী কী পড়ে? প্রথমে আসে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, যাকে প্রথম নাগরিক ভারতের বলা হয়, ভারতের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। তারপরে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রীদের সংসদ বা মন্ত্রিসভা, আর একটা হলো অ্যাটর্নি জেনারেল, যিনি হলেন হাইয়েস্ট ল অথরিটি মানে সর্বোচ্চ আইন আধিকারিক। এবার এখানে একটা কনফিউশন আসে যে ক্যাগ, এটা হলো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা কি ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ে? তো এটা ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে পড়ে না, অ্যাটর্নি জেনারেলটা পড়ে। এবার হচ্ছে আর্টিকেল 52, অনুচ্ছেদ 52। তো আর্টিকেল 52তে কী বলা আছে? দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের একটি রাষ্ট্রপতি থাকতেই হবে। তো রাষ্ট্রপতি থাকার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, কোয়ালিফিকেশান কী কী প্রয়োজন সেটা লেখা আছে আর্টিকেল 58-এ, 58-তে। তো সেই কোয়ালিফিকেশানগুলো কী কী যোগ্যতাগুলো? তো প্রথমে তো সিটিজেন অফ ইন্ডিয়া মানে কি, ভারতের নাগরিক হতে হবে, নাগরিকত্ব হতে হবে। যেমন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন ভারতে এসে ভারতের প্রেসিডেন্টের ইলেকশন লড়তে পারবে না। তো প্রথমে হলো সিটিজেন অফ ইন্ডিয়া মানে ভারতের নাগরিক হতে হবে, আর বয়সে 35 বছর হতে হবে। আর লোকসভার যে সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, এলিজিবল টু বি এ মেম্বার অফ লোকসভা। আর একটা হলো শুড নট হোল্ড অ্যানি অফিস অফ প্রফিট, মানে কোনো অফিস অফ প্রফিট থাকবে না। তো বুঝতে হবে এই অফিস অফ প্রফিট কি। অফিস অফ প্রফিট বলতে বোঝায় একই সময়ে মানে দুটো পোস্ট হোল্ড করতে পারবে না, মানে দুটো পোস্টে কার্যকরী থাকতে পারবে না, বা দু জায়গা থেকে স্যালারি তুলতে পারবে না, সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যা কিছুরই হোক না কেন, এটাই হলো অফিস অফ প্রফিট। তো অফিস অফ প্রফিট কোনো কিছু হোল্ড করবে না, এটা হলো যোগ্যতা। তো এবার এই যে প্রেসিডেন্টের যে ইলেকশন, নির্বাচন কীভাবে হবে সেটা লেখা আছে আর্টিকেল 54 আর 55-তে। তো সেই সম্পর্কে জানতে হবে। তো প্রথম কথা যে প্রেসিডেন্টের ইলেকশানে পার্ট নেওয়ার জন্য প্রয়োজনীয়তা কিছু কিছু থাকতে হবে, বা যেগুলো নেসেসারি বলে, তো সেগুলো কী থাকতে হবে? তো প্রথম কথা 50টা প্রপোজার্স থাকতে হবে। 50টা প্রপোজার মানে যে এরকম 50 জন প্রপোজ করবে যে এই লোকটা প্রেসিডেন্টের ইলেকশন লড়তে পারবে বা পার্ট নিতে পারবে। আর 15,000 টাকা আরবিআইয়ে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে জমা করতে হবে। এবার যদি ওই ক্যান্ডিডেট মানে প্রেসিডেন্টের ইলেকশনের ওই যে ক্যান্ডিডেট যে 15,000 টাকা জমা করছে, সে যদি মোট ভোটের 1/6 ভোট না পায়, তাহলে এই টাকাটা সে আর ফেরত পাবে না, সেটা গভর্নমেন্টের কাছে চলে যাবে। আর যদি সে 1/6 থেকে বেশি ভোট পায়, তখনই সে এই টাকাটা ফেরত পাবে। এবার হচ্ছে ভোট কীভাবে হয়? ভোট একটা পদ্ধতির মাধ্যমে হয় যার নাম হলো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বাই সিক্রেট ব্যালট। তো এর মাধ্যমে ভোটটা হয়।
আর একটা যে ইলেকশনে পার্ট নেওয়ার জন্য এটা ফুলফিল করতে হবে এই ক্রাইটেরিয়া কি যে যে প্রেসিডেন্টের ইলেকশনে পার্ট নিচ্ছে বা পার্টিসিপেট করছে সে সংসদের মানে পার্লামেন্টের যে লোকসভা বা রাজ্যসভার অথবা স্টেট লেজিসলেচার মানে রাজ্যের যে আইনসভা তার কোনো মেম্বার বা সদস্য হবে না। যদি কোনো ক্যান্ডিডেট এই যে লোকসভা রাজ্যসভা বা রাজ্যের যে আইনসভা যেটাকে বলে স্টেট লেজিসলেচার এর সদস্য হয়েও যদি প্রেসিডেন্টের ইলেকশনে জিতে যায় মানে প্রেসিডেন্টের ভোট পেয়ে যায় মানে জিতে যায়, তাহলে কি করতে হবে, সে প্রেসিডেন্টের পোস্টে আসার আগে সেই আগের পোস্টটা ছেড়ে আসতে হবে। এবার এখানে এই স্টেট লেজিসলেচার এই সম্পর্কে একটু বলতে হবে। তো পার্লামেন্টে যেমন দুটো কক্ষ থাকে বা দুটো ঘর থাকে, একটা হলো লোকসভা যেটাকে লোয়ার হাউস বলে, আর একটা রাজ্যসভা যেটাকে আপার হাউস বলে। তেমনি যে স্টেট মানে প্রত্যেকটা রাজ্যের যে স্টেট লেজিসলেচার রাজ্যের যে আইনসভা তারও দুটো পার্ট থাকে। একটা হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটাকে আমরা বিধানসভা বলি, আর একটা হলো লেজিসলেটিভ কাউন্সিল যেটাকে বিধান পরিষদ বলি। যেমন সংসদের হলো লোকসভাটা লোয়ার হাউস মানে নিম্নকক্ষ, আর রাজ্যসভাটা আপার হাউস উচ্চকক্ষ। সেরকমই রাজ্যের ক্ষেত্রে যে লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি মানে বিধানসভা এটা হলো নিম্নকক্ষ বা লোয়ার হাউস, আর যেটা কাউন্সিল সেটা হলো আপার হাউস বা উচ্চকক্ষ। এবার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো সব রাজ্যে আছে, কিন্তু লেজিসলেটিভ যে কাউন্সিল বিধান পরিষদ এটা সব রাজ্যে নেই, এটা মাত্র 6টা রাজ্যে আছে। তো সেই 6টা রাজ্যের নাম কি, একটা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশ। ঠিক আছে। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভার যারা সদস্য হয় মেম্বার হয় তাদেরকেই আমরা এমএলএ বলি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর এমপি কারা হয়, এমপি হয় পার্লামেন্টের সদস্য মানে লোকসভা বা রাজ্যসভা, তারা হয় এমপি মিনিস্টার যারা। এবার হচ্ছে আর্টিকেল 54-এ বলা আছে যে প্রেসিডেন্টের ইলেকশানে কে কে ভোট করতে পারবে, হু ক্যান ভোট। তো ভোট কে কে করতে পারবে, এক হলো রাজ্যসভা ও লোকসভার যারা সদস্য তারা সবাই ভোট করতে পারবে। আর হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিস অফ স্টেটস মানে রাজ্যের যে বিধানসভা আছে সেখানকার সদস্যরাও ভোট করতে পারবে মানে এমএলএরা ভোট করতে পারবে। আর এই যে লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি এটা দুটো ইউনিয়ন টেরিটরিতেও আছে, একটা হলো দিল্লি আর একটা পুডুচেরি। তো সেখানকার যারা আছে তারাও ভোট করতে পারবে। এবার হচ্ছে যদি কোনো ক্ষেত্রে মানে আর্টিকেল 55 যে পার্ট 2 55 পার্ট 2-তে বলা আছে যদি স্টেট অ্যাসেম্বলি আউট অফ অ্যাকশান মানে যদি বিধানসভা যদি কার্যকরী না হয় তাও এমএলএরা ভোট করতে পারবে, এটা আর্টিকেল 55 পার্ট 2-তে বলা দেওয়া আছে। আর কে কে ভোট করতে পারবে না, হু ক্যান নট ভোট করতে পারবে না নমিনেটেড মেম্বার্সরা। নমিনেটেড মেম্বার্স বলতে কাদের বলা হয়, যাদেরকে নমিনেট করে প্রেসিডেন্ট। এটা রাজ্যসভায় থাকে 12 জন আর লোকসভায় থাকে 2 জনকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে, এটা আমরা পরেও পড়ব। তো এই যারা নমিনেটেড মেম্বার মানে যারা মনোনীত ব্যক্তি এরা ভোট করতে পারবে না। এবার এই যে এমএলএ বা এমপিরা যারা ভোট দিচ্ছে প্রেসিডেন্টের ইলেকশানে ভোট করছে এদের ভোটের ভ্যালু জানতে হবে। তো একটা এমএলএর ভোটের যে ভ্যালু সেটা ভ্যালু বের করার জন্য ফর্মুলা হলো স্টেট পপুলেশান বাই টোটাল এমএলএস ইন্টু 1/100।
1000। মানে একটা রাজ্যে যতগুলো মানে যত পপুলেশন থাকবে, যত লোক সংখ্যা থাকবে, সেটাকে ওই রাজ্যের টোটাল এমএলএ, মানে যত এমএলএ আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তার সঙ্গে গুণ করতে হবে 1/1000। এই যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা হলো একটা এমএলএর ভোটের ভ্যালু। এবার এই যে একটা এমএলএর ভোটের ভ্যালু সব থেকে বেশি কোন রাজ্যে? সব থেকে বেশি হলো উত্তরপ্রদেশে, আর সব থেকে কম হলো সিকিম রাজ্যে। এবার এমপির ভোটের ভ্যালু কী হবে? কোনো এমপির ভোটের ভ্যালু, এটা বের করার জন্য ফর্মুলা হলো যে যতগুলো রাজ্য আছে সব রাজ্যের এমএলএদের ভোটের যে ভ্যালু, এটাকে ভাগ করতে হবে টোটাল এমপি দিয়ে, মানে লোকসভা রাজ্যসভায় যত মিনিস্টার আছে, এমপি যত মিনিস্টার আছে সেটাকে দিয়ে ভাগ করলেই আমরা একটা এমপির ভোটের ভ্যালু পেয়ে যাব। আর যদি টোটাল এমএলএর ভোটের ভ্যালু বের করতে হয় তাহলে কী করতে হবে? যে ওই যে একটা এমএলএর যে ভোটের ভ্যালু বেরোলো, ওর সঙ্গে যদি আমরা গুণ করি মোট যত এমএলএ আছে, তাহলে এই টোটাল এমএলএর ভোটের ভ্যালু পেয়ে যাব। আর টোটাল এমপির ভোটের ভ্যালু কীভাবে পাবো? যে একটা এমপির যে ভোটের ভ্যালু বেরোলো, ওটাকে টোটাল যত এমপি আছে তাদের গুণ করলেই পেয়ে যাব। এই যে টোটাল যে ভোট হলো, এই টোটাল ভোটই হবে প্রেসিডেন্টের ইলেকশনের মোট ভোট। এবার প্রেসিডেন্টের ইলেকশানে যদি কোনো ডিসপিউট হয়, ডিসপিউট মানে মানে কোনো মতবিতর্ক হয়, তাহলে সেটা সুপ্রিম কোর্ট ইনকোয়ার করে। সুপ্রিম কোর্টের উপর দায়িত্ব সেটা ইনকোয়ার করে। এবং যে কেউ এই ভোট নিয়ে চ্যালেঞ্জ করতে পারে কোর্টে, মানে কোর্টে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে মিনিমাম 20 জন ইলেক্টরস থাকতে হবে, মানে 20 জন ভোটার থাকতে হবে, এবং যে ভোটের রেজাল্ট তার 30 দিনের মধ্যে কোর্টে যেতে হবে। এবার কোনো ক্যান্ডিডেট যখন প্রেসিডেন্টের ইলেকশানে জিতে গেল, সে প্রেসিডেন্ট হয়ে গেল, সে প্রথমে কী করবে? ওথ নেবে, মানে শপথ গ্রহণ করবে। এবার প্রেসিডেন্ট কার সামনে শপথ গ্রহণ করে? প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মুখ্য বিচারপতি, ভারত সরকারের মুখ্য বিচারপতির সামনে শপথ গ্রহণ করে। এবার কোনো ক্ষেত্রে যদি মুখ্য বিচারপতি প্রেজেন্ট না থাকে, তাহলে কার সামনে নেবে? সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের সব থেকে যে সিনিয়র জাজ, তার সামনে শপথ নেবে। এবার হচ্ছে প্রেসিডেন্টের টার্মস ও এমুলুমেন্টস। এর অর্থ হলো প্রেসিডেন্টের ভাতা এবং সে কত সময়ের জন্য প্রেসিডেন্ট থাকবে, এগুলো সম্পর্কে জানতে হবে। তো প্রথমে জানতে হবে টার্মস অ্যান্ড এমুলুমেন্টস, ভাতা টাতা এইসব সব নির্ধারণ করে পার্লামেন্ট, সংসদ। এবার পার্লামেন্ট যেটা একবার নির্ধারণ করেছে, তো সেটা কখনো কমাতে পারবে না, মানে অ্যালাউন্সেস কমাতে পারবে না। এবার সেই অ্যালাউন্সেসগুলো কী কী, বা টার্মসগুলো কী কী? তো প্রেসিডেন্ট তো ম্যাক্সিমাম মানে 5 বছরের জন্য তার টার্মস, আর সে এই 5 বছরের মধ্যে সে তার ইচ্ছাকৃতভাবে ভ্যালিড রিজন দিয়ে যখন তখন রেজিগনেশন মানে পদত্যাগ নিতে পারে, এবং সেই রেজিগনেশনটা ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতির কাছে দিতে হবে। আর প্রেসিডেন্টকে পদত্যাগ করাও যেতে পারে, ক্যান বি ইমপিচড করা মানে কি? তাকে পদত্যাগ করিয়ে দেওয়া। তো তাকে পদত্যাগও করিয়ে দেওয়া যেতে পারে, তার জন্য প্রসেস আছে। আর হচ্ছে প্রেসিডেন্ট মানে একজন অনেকবার প্রেসিডেন্ট হতে পারবে, ইলেক্টেড এনি নাম্বার অফ টাইমস। তো এইটুকু এখানে। এরপরে আমাদের আরও প্রেসিডেন্ট সম্পর্কে পড়তে হবে।